সেকেন্ড এপিসোডের শুরুতে আমরা দেখি সোল সঞ্জয়কে দেখে কান্না করতে লাগে। ফলে সঞ্জয় ওকে বলতে লাগে, তুমি আমাকে দেখে সবসময় কান্না কেন করো? আমি তো তোমাকে কাঁদানোর মতো কিছুই বলিনি। আর ঠিক তখনই স্কুলের বাকি স্টুডেন্টরাও এইসব দেখে নেয় আর বলা বলি করতে লাগে যে এরা হয়তো কাপল আর এদের মধ্যে ঝামেলা হচ্ছে। এদিকে সঞ্জয় ওদের এইসব বলতে দেখে অনেক এম্বারেস হয়ে যায় এবং সোলকে টেনে নিয়ে একটা কোণায় চলে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কে আর আমাকে দেখে সবসময় কান্না কেন করতে থাকো। আর এর উত্তরে সোলোকে জানাই, আমি তোমার খুব বড় ফ্যান আর আমি তোমার একটা ফ্যান অ্যাকাউন্ট চালাই। এদিকে সঞ্জয় ওর এমন কথা শুনে বলতে লাগে, তুমি কি পাগল নাকি? আর তখন সোল ভাবতে লাগে, সত্যিই তো, ও তো এখনো কেপপ আইডল হয়ে ওঠেনি, ও তো এখনো একটা নর্মাল স্টুডেন্ট আর আমি সব কি আজে বাজে বকছি। আর এইসব ভেবেই ও এবার বলতে লাগে, আমার নাম সোল আর তোমাকে দেখলে আমার একজনের কথা মনে পড়ে যায় আর তাই আমি কান্না করি। এতে সঞ্জয় জিজ্ঞাসা করে, আমাকে দেখলে তোমার কার কথা মনে পড়ে? সোল তখন বানিয়ে বলে দেয় যে আমার একটা কুকুর ছিল আর তোমাকে দেখলে আমার তার কথা মনে পড়ে। আর ওর এমন কথা শুনে সঞ্জয়ের রাগ হতে লাগে আর তারপর ও ওকে বলতে লাগে, তার মানে তুমি আমাকে এটা বলতে চাইছো যে আমি তোমার কুকুরের মতো দেখতে? সোল উত্তর দেয়, আরে না না, ব্যাপারটা সেরকম না, মানে আমার কুকুরটা খুব ভালো সাঁতার কাটতো। দেন এভাবেই ওকে উল্টো পাল্টা পৌঁছানোর চেষ্টা করতে লাগে। কিন্তু সঞ্জয় তো ওর এইসব কথাই তেমন বিশ্বাস করে না। ফলে সোল এবার এইসব থেকে নিজেকে বাঁচাতে ওর ছাতা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি সোল সঞ্জয়ের ছাতা নিয়ে ওর স্কুলে চলে এসেছে আর এখানে এসে ও নিজেকে নিজেই বলতে লাগে, আমি কি সত্যিই পাগল নাকি? আমি অকারণে ওর ছাতা কেন নিয়ে চলে আসলাম? বেচারা এখন হয়তো আমার জন্য বৃষ্টিতে ভিজছে। দেন ও ওর ক্লাসরুমে ঢুকে সবাইকে দেখতে পেয়ে অনেক খুশি হয় আর বলতে লাগে, তোমাদের কতদিন পর দেখতে পেলাম। আর এইসব বলে ও সবাইকে হাই হ্যালো করতে লাগে। ফলে ক্লাসের সবাই এটাই ভাবতে লাগে যে সোল হয়তো পাগল হয়ে গেছে। পরের দৃশ্যে আমরা সোলের মাকে দেখতে পাই আর এখানে আমরা জানতে পারি যে ওর মা একটা বুক শপ চালায় আর সাথে এখানে ডিভিডিও ভাড়া দিয়ে থাকে। আর এখানে উনি একজনকে কল করে বলে যে আপনার বাড়িতে একটা ডিভিডি ভাড়া দেওয়া আছে, সো সেটা টাইম মতো ফেরত দিয়ে যাবেন, আর তা না হলে কিন্তু এক্সট্রা ফাইন দিতে হবে। আর ঠিক তখনই সোলের দাদা ইমগিয়ম এখানে এসে হাজির হয়, তাও আবার একটা কস্টিউম পরে। আর এখানে ওর অ্যাক্টিং দেখে শপে থাকা একজন লেডি ওকে বলে যে তোমার অ্যাক্টিং তো বেশ ভালো। ফলে ইমগিয়ম ওর মাকে বলতে লাগে, দেখলে তোমা, আমার অ্যাক্টিং সত্যিই ভালো আর আমি একদিন অবশ্যই অ্যাক্টর হব। দেন ওর মা ওকে বলতে লাগে, তোমার অ্যাক্টিং আমি ঘুচিয়ে দেবো। আর এসব বলে ওর মা এখান থেকে ওকে তাড়িয়ে দেয়। এরপর আমরা আবারও স্কুলের দৃশ্য দেখতে পাই আর এখানে টিচার সোলকে অঙ্ক করার জন্য বোর্ডে ডাকে। আর এখানে অঙ্ক করতে এসে সোল ভাবতে লাগে, এইসব আবার কি? আমার তো পড়াশোনার কিছুই মনে নেই, তাহলে আমি এই অঙ্ক করব কি করে? ফলে ও এবার পেটে ব্যথার অ্যাক্টিং করতে লাগে, যে কারণে টিচার ওকে বলে, ঠিক আছে তুমি তাহলে মেডিকেল রুমে গিয়ে চেক আপ করিয়ে আসো। আর তারপর সোল এখান থেকে বেরিয়ে সোজা সঞ্জয়ের স্কুলে চলে আসে আর এখানে এসে ও সঞ্জয়ের প্র্যাকটিস দেখতে লাগে। আর এদিকে সঞ্জয়ও এসব খেয়াল করে নেয়। ইতিমধ্যে সোল সিগারেটের গন্ধ পায় আর সোজা বাইরে চলে আসে আর দেখতে পাই এখানে জিমের পাশে দাঁড়িয়ে কয়েকটা ছেলে স্মোকিং করছে। আর ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের সেকেন্ড লিড ক্যারেক্টার তেসাংয়ের। ও এখানে সবার সাথে মারামারি করতে লাগে আর এসব দেখে সোলও এসবের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আর ওদের বলতে লাগে, তোমরা জিমের পাশে দাঁড়িয়ে স্মোকিং কেন করছো? তোমরা কি জানো না যে এইসব সিগারেটের ধোঁয়া সুইমারদের জন্য কতটা ক্ষতিকর? আর এইসব বলে ও ওদের কাছ থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে নেয়। আর ঠিক তখনই এক গাদা ছেলে এসে এখানে হাজির হয়। ফলে তেসাং এবার ওকে কানে কানে বলতে লাগে, আমাদের এখান থেকে পালানো উচিত। আর এইসব বলে ও সোলকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। দেন ওরা একটা জায়গায় এসে থামে আর তখন তেসাং স্মোক করতে যায়। ফলে সোল ওর থেকে সিগারেটটা নিয়ে নিতে চায় আর বলে, আমাকে এসব দিয়ে দাও, তাছাড়া আমি তোমার থেকে অনেক বড়, সো আমাকে রেসপেক্ট করো। আর ওর এমন কথায় তেসাং ওকে বলে, তোমাকে দেখে মনে তো হয় না যে তুমি আমার থেকে বড়। সোল এবার ওকে অনেক কাছ থেকে দেখে আর ওর মনে পড়ে যায় যে তেসাংই তো ওর স্কুল লাইফের ক্রাশ ছিল। তেসাং অ্যাকচুয়ালি একটা ব্যান্ডে গান করতো আর পাস্টার সোল একদম ওর ডাই হার্ট ফ্যান ছিল। সোল এবার ওকে বলতে লাগে, তুমি জানো আমি আগে তোমার কত বড় ফ্যান ছিলাম? এতে তেসাং ওকে বলে, তোমাকে গতকালকের থেকে পুরো আলাদা লাগছে। তখন সোল বলে, আমি আগে তোমার প্রেমে পাগল ছিলাম, কিন্তু এখন সেরকম কিছুই নেই, তাছাড়া স্মোকিং করা একদম ভালো না। আর এটা বলে ও ওর হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে নেয়। আর তখন টিচার এদিকেই আসতে লাগে। ফলে তেসাং ওকে সিগারেটের প্যাকেটটা দিয়ে পালিয়ে যায় আর তারপর টিচার সোলকে ধরে নেয় আর ওকে পানিশমেন্ট দেয় ক্লাস স্কিপ করে স্মোকিং করার জন্য। সোল তো এবার স্যারকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্যার ওর কোনো কথায় বিশ্বাস করে না এবং ওকে এভাবেই দাঁড় করিয়ে রেখে চলে যায়। এদিকে সঞ্জয় এদিক দিয়ে যাচ্ছিল আর ওকে দেখে সোল নিজের মুখ লুকাতে লাগে, কিন্তু তারপরেও সঞ্জয় ওকে দেখে নেয় আর বলে, তোমার কুকুর যখন জানতে পারবে যে তুমি স্মোকিং করো তখন ওর অনেক খারাপ লাগবে, সো স্মোকিং করা বন্ধ করো। তখন সোল ওকে বলতে লাগে যে, আরে সত্যিই আমি স্মোকিং করি না।
তখন সুঞ্জে ওকে বলে যে এখানে যেই সিসিটিভি ক্যামেরাটা রয়েছে সেটা নষ্ট, সো তুমি এখান থেকে চলে যাও, স্যার বুঝতে পারবে না। আর এসব বলে ও এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সোলের সঙ্গে তেসাংয়ের দেখা হয়, আর এখানে তেসাং ওকে বলতে লাগে আমি তোমার কাছে আমার লাইটারটা ফেরত নিতে এসেছি। আর তখন সোল ওকে বলে আমি কিনা তোমাকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচালাম আর তুমি আমাকে বিপদে ফেলে রেখে চলে গেলে। এতে তেসাং বলে তুমি আমাকে কারোর হাত থেকে বাঁচাওনি, বরং আমি তোমাকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছি। এদিকে সোলোর এমন সব কথা শুনে বলতে লাগে তোমার মতো একটা বিরক্তিকর ছেলে আমি কখনো দেখিনি, তাছাড়া আমি ভাবতেও পারছি না যে তোমার মতো একটা ছেলেকে আমি পাস্টে লাইক করতাম। ইতিমধ্যে একটা মেয়ে এসে তেসাংকে ডাকতে লাগে, ফলে তেসাং বলতে লাগে আবারও আমাকে এই মেয়েটা বিরক্ত করতে চলে এসেছে, আর এটা বলে ও এখান থেকে চলে যায়। আর ঠিক তখনই একটা মেয়ে ওর ফ্রেন্ডদের নিয়ে সোলের কাছে আসে আর ওকে বলতে লাগে তুমি একদম তেসাংয়ের আশেপাশে ঘোরাফেরা করবে না, আর এইসব বলে ওরাও চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সোলোর বেস্ট ফ্রেন্ড হিউঞ্জোর সঙ্গে একটা রেস্টুরেন্টে এসেছে আর ওকে জিজ্ঞাসা করছে যে আমি যদি কাউকে ইমপ্রেস করতে চাই তাহলে সেটা কিভাবে করব। আর এর উত্তরে ওর ফ্রেন্ড ওকে বলে তুমি কাউকে ইমপ্রেস করতে চাইলে তার সঙ্গে তোমার ফার্স্ট আর সেকেন্ড ইমপ্রেশন অনেক ভালো রাখতে হবে। আর তখন সোলের মনে পড়ে যায় যে সঞ্জয়ের সঙ্গে ওর ফার্স্ট আর সেকেন্ড ইমপ্রেশন তো একদমই জঘন্য ছিল। এবার হিউঞ্জো ওকে বলতে লাগে তুমি চাইলে সেই ব্যক্তিকে সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, তাছাড়া তুমি আমাকে এত কিছু কেন জিজ্ঞাসা করছো। যাই হোক তুমি কোনো ছেলেকে ইমপ্রেস করতে চাইছো না তো? কাল পর্যন্ত তো তুমি তেসাংকে লাইক করতে আর আজই আবার অন্য ছেলেকে লাইন মারতে চাইছো। ইভেন তুমি কালকে ওকে লাভ লেটার দিয়ে প্রপোজ করলে আর আজ আবার এমন সব আচরণ করছো। আর ওর এই কথা শুনে সোল তো অনেক অবাক হয়ে যায়। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি গতকাল সোল স্কুলে এসে তেসাংকে প্রপোজ করেছিল আর সাথে ওকে একটা লাভ লেটারও লিখেছিল। আর তারপর ও যখন বাড়িতে এসে সেই লাভ লেটারটা পড়ে তখন অনেক বেশি এম্বারেস ফিল করতে লাগে আর বলতে লাগে যে আমি যদি গতকাল সকালে এখানে এসে পৌঁছতাম তাহলে আমি কখনোই এরকম কাজ করতাম না। এরপর আমরা দেখি সোল সোশ্যাল মিডিয়াতে সুঞ্জেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কিন্তু সুঞ্জে ওর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, বরং রিজেক্ট করে দেয়। আর এটা দেখে সোলের অনেক খারাপ লাগে। দেন পরের দিন সোল যখন স্কুলে যাচ্ছিল তখন ওর সাথে সুঞ্জের দেখা হয়, ফলে ও ওকে হাই করতে লাগে, কিন্তু সুঞ্জে ওকে পাত্তা না দিয়ে বাসে উঠে পড়ে স্কুলে যাওয়ার জন্য। আর তারপর সোলও বাসে উঠে পড়ে আর ওকে বলতে লাগে আমি তো জানতামই না যে তুমি এই সেম বাসে করে স্কুলে যাও, তাছাড়া তুমি কি রোজ এই বাসটাতেই ওঠো? সুঞ্জা উত্তর দেয় না, আমি এই বাসে যাই না, আমার রোজ সুইমিং প্র্যাকটিস থাকে, ফলে আমি আগে আগে স্কুলে যাই, কিন্তু সামনেই আমাদের কম্পিটিশন, যে কারণে এখন প্র্যাকটিস হচ্ছে না, ফলে আমি আজ এই টাইমে স্কুলে যাচ্ছি। সোল এবার ওকে জিজ্ঞাসা করে কোথায় তোমাদের কম্পিটিশন হবে। এতে সুঞ্জা উত্তর দেয় হ্যাঁ আমি তোমাকে বলি আর তারপর তুমি আমাকে দেখার জন্য সেখানে চলে যাও। আর ঠিক তখনই বাসের ব্রেক কষার কারণে সোল পড়ে যেতে লাগে, ফলে সুঞ্জে ওকে ধরে নেয়। দেন বাস স্টপে চলে এলে সুঞ্জে বাস থেকে নেমে পড়ে, কিন্তু বাসে অতিরিক্ত ভিড় থাকার কারণে সোল বাস থেকে নামতে পারে না আর বাস ছেড়ে দেয়, যে কারণে সুঞ্জে এবার বাসের পেছনে পেছনে দৌড়াতে লাগে। আর তারপর ও কোনো রকমে বাসটাকে থামিয়ে সোলকে বাইরে নিয়ে আসে। দেন সোল বাইরে এলে সুঞ্জে ওকে বলতে লাগে আমি আর তুমি তো একসাথেই ছিলাম, তাহলে আমি নেমে পড়লাম আর তুমি কি করছিলে? আর এর উত্তরে সোলোকে কিছুই বলে না আর সাথে এটা বলে যে আমাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ। আর ওর এই কথার পরিপ্রেক্ষিতে সুঞ্জে ওকে বলে আমি তোমার জন্য বাস থামাইনি, বরং তোমার কাছে যে আমার ছাতাটা ছিল সেটা নেওয়ার জন্য আমি বাস থামিয়েছি। আর এটা বলে ও সোলোর থেকে নিজের ছাতা নিয়ে এখান থেকে চলে যেতে লাগে। আর তখন সোলোর পিছু পিছু আসে আর ওকে বলতে লাগে তোমার এটা করা ঠিক হয়নি, বাসের পেছনে দৌড়াতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যেত। এতে সুঞ্জে বলে বাপ রে এসব কথা কি বলছে, যে কিনা নিজে স্মোক করে সে আবার আমাকে এসব বলছে। তখন সোলোকে বলতে লাগে আমি সত্যিই স্মোকিং করি না, আর তোমার বিশ্বাস না হলে তুমি আমার হাতের গন্ধ শোকো তাহলেই বুঝতে পারবে। কিন্তু সুঞ্জোর এসব কথায় পাত্তা না দিয়ে চলে যেতে লাগে, ফলে সোল এবার ভুলবশত ওকে নিজের হাতের গন্ধ শোকাতে গিয়ে নিজের হাত ও নাকের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এসব কিছু সুঞ্জের ফ্রেন্ড ইনহিয়ক দেখে নেয় আর সুঞ্জে তখন সোলকে বলতে লাগে হ্যাঁ তুমিই ঠিক, তোমার হাত দিয়ে কোনো স্মোকিং এর গন্ধ বেরোচ্ছে না। আর এইসব বলে ও চলে যায়। এদিকে সোল নিজের এমন সব কাণ্ড কারখানার জন্য অনেক বেশি এম্বারেস হয়ে যায়। এদিকে সুঞ্জের ফ্রেন্ড ইনহিয়ক ওকে জিজ্ঞাসা করতে লাগে তুমি ও মেয়েটার সঙ্গে কি করছিলে, তোমাদের মধ্যে কি কিছু চলছে? তখন সুঞ্জে বলে আরে এরকম কিছুই না, ওর কাছে আমার ছাতা ছিল আর আমি সেটাই নিচ্ছিলাম। ইনহিয়ক এবার সুঞ্জেকে বলতে লাগে ওই মেয়েটার তো তেসাংয়ের উপরে ক্রাশ ছিল, তাহলে ও আবার তোমার আশেপাশে কেন ঘুরছে? আর এর উত্তরে সুঞ্জে ওকে বলে তুমি চুপ করো, আমি আর কিছু শুনতে চাই না এই বিষয়ে। পরের দৃশ্যে আমরা দেখি সোল একটা নোটিশ বোর্ড দেখে জানতে পারে যে কিছুদিনের মধ্যেই সঞ্জয়দের স্কুলে সুইমিং টুর্নামেন্ট হবে। আর এটা দেখে ওর মনে পড়ে যায় যে সঞ্জয় যখন একবার ওর ইন্টারভিউ দিতে এসেছিল তখন ও বলেছিল যে আমার সোলজারের সার্জারির পরে আমি যে কম্পিটিশনটা করেছিলাম সুইমিংয়ের সেটাই ছিল আমার ফার্স্ট আর লাস্ট সুইমিং কম্পিটিশন, কারণ ওই কম্পিটিশন করতে গিয়েই আমার সোলজারে অনেক বেশি চোট লেগেছিল, যে কারণে আমাকে সুইমিং করা বাদ দিতে হয়েছিল।
আর এখন আমার সেসব ভেবে অনেক বেশি রিগ্রেট ফিল হয় যে আমি যদি সেই দিন নিজের ওপরে এত বেশি জোর না দিতাম কম্পিটিশনের জন্য, তাহলে আমাকে কখনোই সুইমিং ছাড়তে হতো না। এরপর আমরা দেখি সোল সঞ্জয়ের কাছে আসে আর ওকে বলতে লাগে যে তুমি প্লিজ এই কম্পিটিশনে অংশগ্রহণ করো না। আর তুমি যদি তারপরেও এই কম্পিটিশনে অংশগ্রহণ করো তাহলে এটাই হবে তোমার শেষ কম্পিটিশন, তুমি আর কখনোই সুইমিং করতে পারবে না। আর সোল এবার খেয়াল করে ও যখন এই কথাগুলো বলছে তখন ওর আশেপাশের সবকিছু স্টপ হয়ে যাচ্ছে আর কেউ ওর কথা শুনতে পাচ্ছে না। আর ওর কথা শুধুমাত্র ও একাই শুনতে পাচ্ছে। ফলে ও আবারও এই কথাগুলো রিপিট করে সঞ্জয়কে বলে, কিন্তু তারপরেও সঞ্জয় এই কথাগুলো শুনতে পায় না আর আবারও চারপাশের সবকিছু স্টপ হয়ে যায়। ফলে ও এবার বুঝতে পারে যে ও ফিউচারের কোনো কথা এখানে কাউকেই বলতে পারবে না, আর যদি ও এমনটা করতে যায় তাহলে আশেপাশের সবকিছু স্টপ হয়ে যাবে। পরের দৃশ্যে আমরা দেখি সোল বাড়িতে এসে এটা ভাবছে যে সঞ্জয় যদি কখনোই সুইমিং না ছাড়তো তাহলে ও কখনোই সিঙ্গার হতো না আর ওর মৃত্যুও এভাবে ঘটতো না। দেন পরের দিন স্কুলে এসে ও আবারও সঞ্জয়কে সবকিছু বোঝানোর চেষ্টা করে আর ওকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে বারণ করে, কিন্তু সঞ্জয়ের কোনো কথাই শোনে না এবং ওকে ইগনোর করে এখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা তেসাংকে পুলিশ স্টেশনে দেখতে পাই আর এখানে আমরা জানতে পারি যে কয়েকজন ছেলের সঙ্গে ওর মারামারি হয়ে গিয়েছে। ফলে পুলিশ ওর কাছে সব বিষয়টা জানতে চাইলে ও পুলিশকে জানায় যে আমি ইচ্ছে করে মারামারি করিনি, ওরাই আগে আমার সঙ্গে মারামারি শুরু করেছে আর তারপর আমি ফাইট ব্যাক করেছি। ইতিমধ্যে একজন পুলিশ অফিসার এখানে এসে হাজির হয় আর এখানে আমরা জানতে পারি যে এই পুলিশ অফিসারই হচ্ছে তেসাংয়ের বাবা। তেসাং এবার বলতে লাগে যে এটাই আমার লিগ্যাল গার্ডিয়ান, আর এটা বলে ও এখান থেকে চলে যায়। এরপর আমরা সঞ্জয়কে দেখতে পাই ও স্কুল থেকে বাড়ি ফিরে যাচ্ছিল আর ঠিক তখনই সোল সন্ন্যাসীর কস্টিউম পরে ওর সামনে এসে হাজির হয় আর ওকে বলতে লাগে তুমি আমাকে কিছু ডোনেশন দিয়ে দাও আর এতে ভগবান তোমার মঙ্গল করবে। আর তারপর সঞ্জয় ওকে কিছু টাকা দিয়ে এখান থেকে চলে যেতে লাগে, কিন্তু সোল ওকে যেতে দেয় না আর ওকে বলতে লাগে যে তোমার আশেপাশে একটা ভূতের ছায়া রয়েছে আর এটা হচ্ছে জলের ভূত, সো তুমি কিছুদিন জল থেকে দূরে থাকবে, আর তা না হলে কিন্তু জল থেকে তোমার অনেক বড় বিপদ হতে পারে। এতে সঞ্জয় বলে আমি একজন সুইমার আর আগামীকাল আমার টুর্নামেন্ট আছে, সো আমি জল থেকে কিছুতেই দূরে থাকতে পারবো না, আর এটা বলে ওইখান থেকে চলে যেতে লাগে। আর তখন সোল ওকে বলতে লাগে তোমার জীবনের থেকে কি কম্পিটিশনই আগে নাকি, আর আমি জানি তোমার কাঁধে চোট রয়েছে, সো আমি যেটা বলছি তুমি সেটা শুনবে, আর তা না হলে কিন্তু তোমার জল থেকে অনেক বড় বিপদ হবে। দেন সঞ্জয় বলে আচ্ছা ঠিক আছে, আর এটা বলে ও এখান থেকে চলে যায়। আর এদিকে তখন সোল ভাবতে লাগে যে ও আমাকে হয়তো পাগল ভাবছে আর এই কারণেই ও আমার কথায় পাত্তা না দিয়ে চলে গেল। আর ঠিক তখনই সোলের হাতে থাকা সেই টাকার নোটটা তেসাংয়ের কাছে গিয়ে পড়ে আর তারপর ও দৌড়াতে দৌড়াতে তেসাংয়ের কাছে চলে আসে। আর ওকে এমন অবস্থায় দেখে তেসাং ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি কোনো স্পিরিচুয়াল ট্রেনিং করছো নাকি যে এমন কস্টিউম পরে রয়েছো। তো সোলোর এসব কথায় কোনো উত্তর দেয় না আর ওকে এটা জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি সবসময় মারামারি করতে থাকো নাকি যে এত চোট লেগে থাকে, আর এই চোটগুলো কি করে লাগলো। তো তেসাং ওকে সবটা জানিয়ে দেয় আর তারপর সোল ওর ক্ষতর জায়গায় মলম লাগিয়ে দেয় আর ওকে বলতে লাগে যে তুমি প্লিজ এত মারামারি করো না আর নিজের কেরিয়ারে একটু ফোকাস করো, আর তা না হলে তোমাকে কিন্তু স্কুল থেকে বের করে দেওয়া হবে আর তখন তুমি রিগ্রেট করবে। তাছাড়া তুমি একবার নিজের বাবা মায়ের কথা চিন্তা করে এসব ঝামেলার মধ্যে জড়ানো বন্ধ করো। আর এসব বলে সোল ওর বাড়ি ফিরে যেতে লাগে আর তখন তেসাংও ওর পিছু পিছু আসতে লাগে। আর ঠিক তখনই সঞ্জয় এখানে এসে উপস্থিত হয় আর সঞ্জয়কে দেখা মাত্রই সোল তেসাংয়ের পেছনে নিজেকে লুকিয়ে ফেলে আর আবারও সেই সন্ন্যাসীর অ্যাক্টিং করতে লাগে। আর ওর এমন সব আচরণ দেখে তেসাংয়ের অনেক হাসি পায়। তো তেসাং এখানে সঞ্জয়কে বলতে লাগে তুমি সঞ্জয় তাই না। আর ওর এই কথার পরিপ্রেক্ষিতে সঞ্জয় ওকে জিজ্ঞাসা করে তুমি কে, আর এর উত্তরে তেসাং ওকে জানায় যে আমার নাম কিম তেসাং। আর তেসাংয়ের নাম শুনে সঞ্জয়ের মনে পড়ে যায় যে ওর ফ্রেন্ড ইনহিয়ক একবার ওকে বলেছিল যে তেসাং হচ্ছে সোলের ক্রাশ। তাছাড়া তেসাং স্কুলে অনেক বেশি পপুলার আর এই কারণে সব মেয়েরা ওর প্রতি ক্রাশ খায়, আর সোলও তাদের মধ্যেই একজন, আর সোল তো ওর জন্য চকলেটও লুকিয়ে লুকিয়ে রেখে আসে। এদিকে সোল এবার সন্ন্যাসীর অ্যাক্টিং করতে করতে এখান থেকে বেরিয়ে যেতে লাগে আর তখন সঞ্জয় ওকে বলতে লাগে যে তুমি সব কি নাটক শুরু করেছো। আর সঞ্জয়ের এমন কথা শুনে তেসাং ওর কানে কানে ওকে বলতে লাগে যে আমার মনে হয় তুমি ধরা পড়ে গিয়েছো। তো সঞ্জয় এবার সোলের ওপরে রাগ করে নিজের বাড়িতে ঢুকে যায় আর সোল এখানে ওকে এই বাড়িতে ঢুকতে দেখে ভাবতে লাগে যে ও এই বাড়িতে কেন ঢুকছে। ফলে ও এই বিষয়ে জানার জন্য ছুটে ওর মায়ের কাছে চলে আসে আর ওর মাকে জিজ্ঞাসা করতে লাগে যে মা আমাদের পাশের বাড়িতে যেই আঙ্কেলটা থাকতো সেই আঙ্কেলটার কি হয়েছে। এতে ওর মা উত্তর দেয় যে সেই আঙ্কেলটা তো কিছুদিন আগেই এখান থেকে চলে গিয়েছে আর এখানে অন্য আর একটা ফ্যামিলি শিফট হয়েছে। দেন আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই আর এখানে সোল খেয়াল করে যে সঞ্জয় কোথাও একটা যাচ্ছে। এরপর আমরা দেখি সঞ্জয় সুইমিং পুলে এসেছে সুইমিং প্র্যাকটিস করার জন্য, আর তারপর সুইমিং প্র্যাকটিস করা হয়ে গেলে ও শাওয়ার নিতে লাগে। আর ঠিক তখনই সঞ্জয়ের সুইমিং কম্পিটিশনের আরও একটা ছেলে এখানে এসে হাজির হয় আর ওর সুইমিং কস্টিউম নিয়ে এখান থেকে পালিয়ে যেতে লাগে।
আর তৎক্ষণাৎ সোলও এখানে এসে হাজির হয় এবং ওদের কাছ থেকে সঞ্জয়ের সুইমিং কস্টিউমটা নিয়ে নেয় এবং ওদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। আর তার পরপরই সঞ্জয় এদিকে আসতে লাগে আর সঞ্জয়কে এদিকে আসতে দেখে সোল তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। তো সঞ্জয় এখানে কাউকে নড়াচড়া করতে দেখে সেখান থেকে কিছু জামা কাপড় তুলে নেয় আর দেখতে পায় যে এখানে কেউ একটা রয়েছে, ফলেও ভয়ে চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই সোল নিজের মুখটা একটা চাদরে লুকিয়ে এখান থেকে পালিয়ে যেতে লাগে। তো সঞ্জয় এবার ওর পিছু পিছু দৌড়াতে লাগে আর তারপর ও সোলের মুখ থেকে চাদরটা সরিয়ে নেয় আর দেখতে পায় যে এটা তো আর কেউ না বরং সোল। আর এসব দৌড়াদৌড়ি করতে গিয়ে ওরা দুজনেই জলে পড়ে যায়। আর এখানে সঞ্জয় খেয়াল করে যে সোলের কাছে ওর সুইমিং কস্টিউম রয়েছে আর এটা দেখেও প্রচণ্ড রেগে যায়। আর ওকে বলতে লাগে যে তুমি এতটা নিচে নেমে গিয়েছো যে তুমি আমার সুইমিং কস্টিউম চুরি করে পালাচ্ছ। তো সোল এবার সত্যিটা বলতে লাগে যে আমি এরকমটা কিছুই করিনি, বরং কয়েকটা ছেলে তোমার সুইমিং কস্টিউম নিয়ে পালাচ্ছিল আর আমি তো তাদের থেকে তোমার সুইমিং কস্টিউমটা উদ্ধার করেছি। কিন্তু সঞ্জয় ওর এসব কথা একটুও বিশ্বাস করে না আর উল্টো ওকে এটা বলতে লাগে যে তুমি আমাকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য আর কতটা নিচে নামবে। আর তুমি এমন ভাব করছো যেন আমি কম্পিটিশনে অংশগ্রহণ করলে মরে যাব। আর এতে সোল ওকে বলে যে হ্যাঁ তুমি মরেই যাবে আর এই কারণেই আমি তোমাকে প্রোটেক্ট করতে চাইছি। আর সোল যখন এই কথাগুলো সঞ্জয়কে বলছিল তখন আশেপাশের সবকিছু স্টপ হয়ে যায়, ফলে সঞ্জয় কিছুই শুনতে পায় না আর তারপর ওর ওপরে রাগ করে এখান থেকে চলে যায়। এরপর আমরা সঞ্জয়ের বাবাকে দেখতে পাই। সঞ্জয়ের বাবা সঞ্জয়ের রুমে আসলে একটা ডিভিডি দেখতে পাই আর এই ডিভিডিটার জন্যই এই ডিভিডির ওনার ওনাকে বারবার ফোন করে জ্বালাচ্ছিল। এদিকে সঞ্জয় বাড়িতে ফিরে আসলে ওর একটা ফ্রেন্ড ওকে কল করে জানায় যে সুইমিং কম্পিটিশনে যে তোমার রাইভাল রয়েছে সে আজকে তোমার সুইমিং কস্টিউম চুরি করতে ভুলে গিয়েছিল, যাতে তুমি সুইমিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে না পারো। আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। অন্যদিকে সোল মনমরা হয়ে বাড়িতে ফিরে যাচ্ছিল আর এখানে রাস্তা পার হওয়ার সময় ওর পাস্টের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়, ফলে ও অনেক বেশি ঘাবড়ে যায়। ফলে ও রাস্তা পার হতে পারে না আর রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে পড়ে। আর ইতিমধ্যেই একটা গাড়ি এসে ওকে ধাক্কা দিতেই যাবে আর ঠিক তখনই সঞ্জয় এসে ওকে বাঁচিয়ে নেয়। তো সঞ্জয় এবার ওকে বকাঝকা করতে লাগে আর সাথে এটা বলতে লাগে যে তুমি কি পাগল নাকি, তুমি রাস্তার মাঝখানে ওইভাবে কেন দাঁড়িয়েছিলে। তো সোলোর এই কথার উত্তরে কিছুই বলে না এবং ভয়ের চোটে ওকে জড়িয়ে ধরে। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারি যে সঞ্জয় যখন প্রথমবার সোলকে দেখেছিল তখন থেকেই ও সোলের প্রেমে পড়ে গিয়েছিল। আর তারপর একদিন ও যখন সোলদের বুক শপে গিয়েছিল তখন ও দেখতে পায় যে সোল সেখানে ঘুমিয়ে রয়েছে আর ও ঘুমোতে ঘুমোতে ঢলে পড়ে যাচ্ছে। ফলে সঞ্জয় এবার নিজের হাত সোলের মাথার তলায় রেখে দেয় যাতে সোল আরাম করে ঘুমোতে পারে। আর তার কিছুক্ষণ পর সোলের ঘুম ভাঙলে সঞ্জয় এবার তাড়াতাড়ি করে নিজের হাতটা সরিয়ে নেয় আর পাশে থাকা একটা ডিভিডি নিয়ে ওকে বলতে লাগে যে আমি এই ডিভিডিটা নিতে এসেছিলাম। আর এটা ছিল একটা 18+ ডিভিডি। আর এটা যখন সঞ্জয় খেয়াল করে তখনও আরও বেশি এম্বারেস হয়ে যায় আর তাড়াতাড়ি করে নিজের বাবার নাম দিয়ে এই ডিভিডিটা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। আর তারপর আমাদের সেই দিনের দৃশ্য দেখানো হয় যেদিন কিনা সোল সঞ্জয়কে সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল আর সোলের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে সঞ্জয় তো অনেক বেশি খুশি হয়েছিল। দেন ও সোলের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতেই যাবে আর ঠিক তখনই ওর বাবা ওর রুমে চলে আসে। ফলে ও তাড়াহুড়ো করে সোলের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে গিয়ে ভুলবশত ওর দ্বারা রিকোয়েস্টটা রিজেক্ট হয়ে যায়। দেন আমরা এটাও জানতে পারি যে সঞ্জয় সোলের সঙ্গে একসাথে স্কুলে যাওয়ার জন্য ওর বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকতো আর তারপর ওর পিছু পিছু ওর সঙ্গে স্কুলে যেত। আর অ্যাকচুয়ালি সঞ্জয়ের অনেক বেশি ভালোও লাগছিল যে আজকাল সোল ওর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে আর এইসব ভেবেই ও অনেক বেশি খুশি ছিল। এরপর আমরা বর্তমান সময় ফিরে আসি আর এখানে আমরা দেখি যে সঞ্জয় সোলকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। দেন আমাদের ফিউচারের দৃশ্য দেখানো হয় আর এখানে আমরা দেখতে পাই যে সঞ্জয়ের টেবিলে সোলের দেওয়া সেই চকলেটের পাশাপাশি ওদের একটা ফটোও অ্যাড হয়ে গিয়েছে। আর হতে পারে সোলের পাস্টার যাওয়ার জন্য হয়তো ফিউচারও চেঞ্জ হয়ে যাবে আর এটা তো আমরা পরবর্তী এপিসোডেই জানতে পারবো। আর এখানেই আমাদের এই ড্রামার সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়।